দীপ্ত সন্ধ্যা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম যুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জাতীয় জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ ঢুকলে জ্বালিয়ে দেওয়ার হুমকি। গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না জানতে রুল জারি করেছে হাইকোর্ট। সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় তাও জানতে চাওয়া হয়েছে। উচ্চ আদালতের এই রুলের ফলে গণভোট ও জুলাই সনদের বাস্তবায়ন ঝুলে গেল জানিয়েছেন রিটকারীর আইনজীবী। গত বছরের ১৩ নভেম্বর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন রাষ্ট্রপতি। এরপর ১২ ফেব্রুয়ারি গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৭ ফেব্রুয়ারি শপথ নিয়ে সরকার গঠন করে বিএনপি। ওই দিন দুটি শপথ নেয়ার কথা থাকলেও বিএনপি সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। দুটি শপথ নেন জামাত ও এনসিপি জোটের সংসদ সদস্যরা। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ জারি করতে পারেন না। এই মর্মে হাইকোর্টে রিট দায়ের করেন দুইজন আইনজীবী। রিটে জুলাই সনদ ও গণভোট বাতিল চাওয়া হয়। মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনোয়ারুল আলমের হাইকোর্ট বেঞ্চ সব পক্ষের শুনানি শেষ করে রুল জারি করেন। আদেশে বলা হয়, গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না, একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন অবৈধ হবে না তাও জানতে চেয়ে রুল জারি করা হয়। হাইকোর্টের এই আদেশের ফলে গণভোট নিয়ে সংসদ আপাতত কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। জুলাই সংস্কার শর্টকাটে আদেশ এবং গণভোট এই দুটির প্রপ্রাইটি চ্যালেঞ্জ করেছি। এই দুইটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, কারণ বিগত সরকার ১০৬ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের অ্যাডভাইস নিয়ে ৮ই আগস্ট তারা সাংবিধানিকভাবে ওত নিয়েছে। এর মধ্য দিয়ে জুলাই বাস্তবায়ন সংস্কার আদেশ এবং গণভোট সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় হয়ে গেল। জামায়াতের আইনজীবী শিশির মুনির বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট বাতিল হলে সংসদ নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে। ৫ই আগস্টের পরে যে সংস্কার কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই উদ্যোগটাকে রাজনৈতিক মতকের বাইরে নিয়ে এসে আদালতের সাবজেক্ট ম্যাটার বানানো হলো। তবে আমরা দেখতে পাচ্ছি এই রিট মামলা শুনানি করার ক্ষেত্রে এবং এই রিট মামলাটি পরিচালনা করার ক্ষেত্রে সরকারের একাংশের ডাইরেক্ট সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে। ফলে আমরা ধরে নিতে পারি যে সরকার এই সংস্কার প্রস্তাবকে পার্লামেন্টকে বাইপাস করে কোর্টের মাধ্যমে সেটেল করে এক ধরনের স্থিতাবস্থা বা এক ধরনের সুবিধা নেয়ার জন্য চেষ্টা করছেন। আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রুলের নিষ্পত্তি করে গণভোট ও জুলাই সনদ নিয়ে চূড়ান্ত রায় দেবে হাইকোর্ট। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদুল ফিতর উপলক্ষে শুরু হয়েছে ট্রেন ও বাসের অগ্রিম টিকিট বিক্রি। মঙ্গলবার প্রথম দিন অনলাইনে ১৩ মার্চের ট্রেন টিকিট বিক্রি হয়। ৯ মার্চ পর্যন্ত চলবে অগ্রিম টিকিট বিক্রি। আর দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট অনলাইনের পাশাপাশি কাউন্টারেও বিক্রি হচ্ছে। শুরু হলো ঈদযাত্রার ট্রেনের আগাম টিকিট বিক্রি। যথারীতি এবারও শতভাগই অনলাইনে বিক্রি হচ্ছে টিকিট, তাই কমলাপুর রেল স্টেশন ফাঁকা। ঈদুল ফিতরের যাত্রায় মঙ্গলবার দেওয়া হয় ১৩ মার্চের টিকিট, বুধবার দেওয়া হবে ১৪ মার্চের, এভাবে ক্রমানুসারে ৯ মার্চ দেওয়া হবে ১৯ মার্চের টিকিট। অনলাইনে চাপ সামলাতে সকাল ৮টায় পশ্চিমাঞ্চল ও দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি করা হচ্ছে। ১০ দিন আগে হওয়ায় প্রথম দিন খুব বেশি টিকিট প্রত্যাশী ছিল না। ১৩ মার্চ থেকে দেওয়া হবে ফিরতি টিকিট। এদিন বিক্রি হবে ২৩ মার্চের টিকিট, চলবে ১৯ মার্চ পর্যন্ত। যাত্রীর অনুরোধে যাত্রার দিন ট্রেন ছাড়ার ২ ঘন্টা আগে 25% টিকিট আসনবিহীন সংগ্রহ করা যাবে। এই ক্ষেত্রে যারা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেন নাই, তারা চাইলে যাত্রার দিনে ২ ঘন্টা আগে আসনবিহীন টিকিট যেটা প্রদান করা হবে সেখান থেকে সংগ্রহ করতে পারেন, সেটা কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে। মঙ্গলবার একই সঙ্গে রাজধানীর বাস কাউন্টারগুলোতে ছিল বাড়তি ভিড়, যদিও অনেকেই অনলাইনে টিকিট সংগ্রহ করছেন। অনলাইনের টিকিটটা আমাদের জীবনযাত্রাকে আরো সহজ করে দিয়েছে
এরকম অনেক সেবা আছে যেগুলো আমরা ঘরে বসে যে সেবাগুলো নিতে পারছি, এটা অবশ্যই ভালো। টিকিট পাইছি, নির্ধারিত ভাড়ায় পাইছি, আর নির্ধারিত আমি বগুড়া যাব, বগুড়া টিকিটে পাইছি। 12 মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যে কোনো দিনের অগ্রিম টিকিট যাত্রীরা কিনতে পারবেন। সানজিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। মায়া হরিণ, শকুন ও সজারু সহ বাংলাদেশের 30 থেকে 40 প্রজাতির বন্যপ্রাণী বিলুপ্তির পথে। খাদ্য ও বাসস্থানের সংকট, শিকারীদের নিষ্ঠুরতা এবং বন উজাড় এর মূল কারণ। এই বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী দিবস। বন্যপ্রাণী সুরক্ষা, বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জাতিসংঘ 2013 সালে 3 মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস ঘোষণা করে। 2014 সাল থেকে দিনটি পালন শুরু হয়। বাংলাদেশেও প্রতি বছর নানা আনুষ্ঠানিকতায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়ে আসছে। বাংলাদেশ জীববৈচিত্র্যের জন্য সম্ভাবনার একটি দেশ। সুন্দরবন থেকে পার্বত্য চট্টগ্রাম, হাওর থেকে উপকূলে অসংখ্য প্রজাতির প্রাণীর দেখা মিললেও এখন অনেকগুলোর অস্তিত্ব নেই বললেই চলে। কিন্তু কেন এমনটি হচ্ছে? আইউসিএনের রেড লিস্ট অনুযায়ী প্রায় আপনার বেশ কিছু প্রায় 30 থেকে 40 প্রজাতির প্রাণী অলরেডি হুমকির মুখে আছে রেড লিস্ট অনুযায়ী। আমাদের বর্তমানে বলা হয় 17% বন, আসলেই তাই। আপনি দেখেন পার্বত্য চট্টগ্রামের অবস্থা কি, বিশাল বন উজাড় করে দেওয়া হয়েছে রাস্তা তৈরির নামে। আপনি দেখেন আমাদের হাওরের মাঝখান থেকে রাস্তা তৈরি করে 2টা হাওর করে দেওয়া হয়েছে। আপনি দেখেন আমাদের শালবন ফরেস্টের কত শতাংশ আমাদের কাছে আছে। নতুন এই সরকারের প্রথম কাজ হলো 25 কোটি চারা লাগাবে আগামী 5 বছর। তো এই 25 কোটি চারা লাগানোর ক্ষেত্রে অবশ্যই বন বিভাগ চিন্তা করবে বন্যপ্রাণীকে কনসিডার করা, যে এই গাছগুলি লাগালে বন্যপ্রাণী খাবার পাবে, নিরাপত্তা পাবে। তারা বলছেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন থাকলেও এর যথাযথ প্রয়োগ নেই, ফলে হুমকির মুখে পড়ছে বিভিন্ন প্রজাতির প্রাণী। আইনের দিকটুকু এখন স্ট্রং, এনফোর্সমেন্টের জায়গা ভালো। আমরা সবাই মিলে কাজ করলে, আমাদের পোর্ট প্রোটেকশন হলে, বর্ডার প্রোটেকশন হলে, এমনকি আমাদের যারা অপরাধ দমনের সংগ্রামে নিয়ন্ত্রণে কাজ করে, আমাদের ডেডিকেটেড ইউনিটও আছে, তারা মিলে আমরা বন্যপ্রাণী সংরক্ষণে অবশ্যই কমিটেড। আমাদের একেবারে জিরো টলারেন্সে যাওয়া উচিত। যে কোনো অবস্থাতে আমি একটা প্রাণী যদি কেউ হত্যা করে বা অন্যায়ভাবে পাচার করে, তারকে মানুষ যেভাবে পাচারের শাস্তি, একই শাস্তি তার হইতে হবে। এবং বাংলাদেশে আইনের সমস্যা না, কিন্তু মেন সমস্যাটা হলো প্রয়োগ করা। বন্যপ্রাণী সুরক্ষায় আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির পরামর্শ দেন পরিবেশবিদরা। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। রঙের উৎসবে সম্প্রীতির ডাক দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা আজ উদযাপন করছেন দোল পূর্ণিমা। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এই দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনের রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। উৎসবটি হোলি নামেও পরিচিত। এই উৎসবে ভক্তরা শ্রীকৃষ্ণের সান্নিধ্যে মাতোয়ারা হতে চান, সৃষ্টিকর্তার কাছে ন্যায়ের বিজয় ও অন্যায়ের বিনাশ প্রার্থনা করেন। মানুষে মানুষে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন সুদৃঢ় করা দোল উৎসবের মূল বাণী। দিনটি উদযাপনে লক্ষ্মীপুর ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে চলছে নানা আয়োজন। এবার আরএফএল ওয়াইড ড্রপ ঈদ বাজার। বেচা বিক্রিতে ক্রমেই জমে উঠেছে পটুয়াখালীর ঈদ বাজার। পছন্দের পণ্য কিনতে ক্রেতারা ছুটছেন বিপণী বিতান থেকে শুরু করে অস্থায়ী দোকানে। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের রয়েছে ভিন্ন মত। ঈদকে ঘিরে নতুন আলোকসজ্জায় সেজেছে পটুয়াখালী শহরের শপিং মলগুলো থেকে শুরু করে গ্রামগঞ্জের ফুটপাত ও বিপণী বিতান। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। ভিড় দেখা যাচ্ছে জামা কাপড় ও কসমেটিক্সের দোকানগুলোতে। বাজারে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে শিশু ও নারীদের পোশাক। শাড়ির মধ্যে বেশি বিক্রি হচ্ছে বেনারসি, চেন্নাই সিল্ক, বুটিক, ক্রেসপি, মান্দানি ও জামদানি। এছাড়া চাহিদা রয়েছে কাতান, বারিশ, কারচুপি, বালাহার, মটকা ও কাশ্মীর কাতান থ্রি পিসের। ছেলেদের পাঞ্জাবি, টুপি এবং প্যান্টও বিক্রি হচ্ছে সমাহারে।
ঈদ উপলক্ষে আমরা আসছি, ভালোই লাগবে, কেনাকাটা করলাম, জুতা কিনছি, অনেক কাপড় কিনছি। সাধ্যের মধ্যে অবশ্যই কিনবো, কারণ যেহেতু ঈদ সামনে, বেবিকে নিয়ে আসছে, অবশ্যই কিনতে হবে। আমরা অনেকগুলোই কাপড় চোপড় কিনছি, জুতাও কিনছি, আব্বু আম্মুরাও কিনছে, কিন্তু দাম একটু বেশি, দাম আগে থেকে একটু বেশি যাচ্ছে, একটু আরেকটু কম হলে আর কি ভালো হয়, মানে সবার জন্য কেনাকাটা করতে সুবিধা হয়। সব পোশাকের দামই আগের তুলনায় বেশি রাখা হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন, বাজার ঊর্ধ্বমুখীর কারণে আগের তুলনায় সকল পোশাকই তাদের বেশি দামে কিনতে হয়েছে। আমরা মালামাল আগেই এনেছি, তো মালামাল যেগুলো এনেছি, মালামালের অনেক বাজারে দাম বাড়ছে। মফস্বল এলাকাতে মানুষ শেষের দিকে কেনাকাটা করে। মালামাল তো আমরা আগেই নিয়ে আসছি, মালামাল প্রস্তুত, কাস্টমার পরে মোটামুটি কিন্তু দামে হচ্ছে না, কেনাটা একটু বেশি, এই জন্য আমরা একটু বেশি চাচ্ছি। আহামরি অতটা বেশি না। এদিকে বাজারের শৃঙ্খলা ঠিক রাখতে সবসময় মনিটরিং করছে স্থানীয় প্রশাসন। আমরা নিয়মিত মনিটরিং করে যাচ্ছি। যদি কোনো স্পেসিফিক অভিযোগ পাই যে কোনো একজন দোকানদার যে অতিরিক্ত নিচ্ছে বা তার যেই ইনভয়েস আছে ইনভয়েসের চেয়েও অতিরিক্ত নিচ্ছে, তাহলে সেই বিষয়টা আমরা তাকে শাস্তির আওতায় নিয়ে আসবো। 20 রমজানের পর বেচাকেনা আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক আগ্রাসনের জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই পথে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে আগুন ধরিয়ে দেওয়া হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার থেকে ইরানে যৌথ হামলা শুরু করেছে। এতে ইরানে অন্তত 787 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি। নিহতদের মধ্যে 176 জনই শিশু। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার যুদ্ধের চতুর্থ দিনে তেহরান, কারাজ ও কোম সহ বিভিন্ন শহরে কয়েক দফায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। পাল্টা আঘাত অব্যাহত রেখেছে IRGC। ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে শনিবার থেকে এখন পর্যন্ত ইসরায়েলে কমপক্ষে 10 জন নিহত হন। এছাড়া সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও হামলার খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে রিয়াদে কানাডার দূতাবাস এবং কুয়েতে মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ছাড়তে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে বিস্ফোরক দাবি করেছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। তাদের প্রতিবেদন অনুযায়ী তেহরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিয়ে উস্কানি দেন এই যুবরাজ। ৮৬ বছরের আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের জেরে প্রতিশোধের আগুনে পুড়ছে ইরান। পশ্চিম এশিয়ার একাধিক দেশে এরই মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। এই আবহে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, খামেনির গোপন আস্তানার হদিস কিভাবে পেল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র? ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর এই ইস্যুতে একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট। মার্কিন গণমাধ্যমটির দাবি, খামেনিকে হত্যা করতে বারবার যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছিলেন সৌদি আরবের যুবরাজ তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিকবার ফোনেও কথা বলেন তিনি। যদিও প্রকাশ্যে কূটনৈতিক পথে তেহরান সমস্যার সমাধান চেয়ে বহুবার বিবৃতি দিতে দেখা গিয়েছে তাকে। কিন্তু কেন আলী খামেনিকে হত্যার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছিলেন যুবরাজ সালমান? প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, এর নেপথ্যে রয়েছে একাধিক কারণ। প্রথমত, শিয়া ধর্মগুরুর নেতৃত্বে থাকা ইরানি ফৌজ পরমাণু শক্তি হাতে পাক তা কখনোই চাননি সুন্নি ইসলামী রাষ্ট্রের প্রধানমন্ত্রী। দ্বিতীয়ত, পর্দার আড়ালে থেকে ইয়েমেনের প্যালেস্টাইনপন্থী বিদ্রোহী গোষ্ঠীদের ক্রমাগত মদত দিচ্ছিলেন খামেনি। হুতিদের বারবারন্তে পশ্চিম এশিয়ার উপসাগরীয় দেশগুলোর আন্তর্জাতিক বাণিজ্য যথেষ্ট প্রভাবিত হচ্ছিল। এতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হচ্ছিল রিয়াদ, কেননা সৌদির বৈদেশিক বাণিজ্যের সিংহভাগ জুড়ে আছে খনিজ তেল। কিন্তু হুতি হামলার আশঙ্কা থাকায় লোহিত সাগর বা উপসাগরীয় এলাকায় তরল সোনার পরিবহন যুবরাজ সালমানের কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী খামেনির ঠিকানা লক্ষ্য করে 30টি বোমা ফেলে ইসরায়েলি যুদ্ধবিমান। হামলার সময় রাজধানী তেহরানেই ছিলেন তিনি।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে ২৮ ফেব্রুয়ারি ৩টি ঠিকানায় যে সেনাকর্তা ও রাজনৈতিক নেতাদের নিয়ে খামেনি বৈঠক করবেন সেই খবর আগেই পেয়েছিল ইসরায়েল, আর তাই হামলার আগে ওই জায়গাগুলিকে চিহ্নিত করা হয়েছিল। ফলে বাঁচার কোনো সুযোগই পাননি শিয়া ধর্মগুরু তথা ইরানের সর্বোচ্চ নেতা। ইশরাত সুমা, দীপ্ত বার্তাকক্ষ। এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। শিরোনামগুলো জানাবো আরও একবার। জাতীয় জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ ঢুকলে জ্বালিয়ে দেওয়ার হুমকি। এ ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।